নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আর যিনারা আজ আমার চ্যানেল ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো সুস্বাগতম এবং অনেক অনেক হৃদয় থেকে ভালোবাসা থাকলো আপনাদের জন্য। যদি আমার এই চ্যানেলে যে সমস্ত ভৌতিক গল্পের কিংবা অলৌকিক গল্পের ভিডিও আমি নিয়ে আসি, সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লেগে থাকে আজকের গল্পটা শুনে, তাহলে অবশ্যই আশা করব লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশান করার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পটা শুরু করব। আজ আমরা অনিশ দেবের লেখা নগ্ন নির্জন রাত নিয়ে আলোচনা করব। যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি। এ গল্প আমি শুনেছি রিমকির কাছে। ডাকনাম রিমকি আর পোশাকি নাম রূপশ্রী। আমার বড়দার মেয়ে সোনালির সঙ্গে রিমকি কলেজে পড়তো। এরকম সবুজ মেয়ে আমি খুব কম দেখেছি। সবসময় টকবক করে ফুটছে। যদি কখনো জিজ্ঞেস করতাম, এত এনার্জি তুই পাস কোথা থেকে, তাতে হেসে গড়িয়ে পড়তো মেয়েটা। বলতো, মহাকাশ থেকে কাকু, মহাকাশ থেকে। সূর্যের ভেতরে যেমনটা হয়, ওর ভেতরেও বোধহয় ক্রমাগত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়ে টন টন হাইড্রোজেন বদলে যাচ্ছে হিলিয়ামে, আর তৈরি হচ্ছে অফুরন্ত প্রাণশক্তি। একটা সময়ে আমি বড়দার সঙ্গে একই বাড়িতে থাকতাম। তখন রিমকি প্রায়ই আসতো সোনালির কাছে, আর আমার ভূত চর্চার কথা শুনে একদিন সে এসে ভূতের গল্প শোনার আবদার ধরত। ভূত প্রেতের গল্প শুনতে চাইতো কেন, সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম। গল্প শেষ হলেই ও বলে উঠত, কি দারুণ বোগাস টু স্টোরি। কাকু, সত্যি করে বলুন তো, মিথ্যেকে সত্যিতে কনভার্ট করার চেষ্টা করে আপনার কি লাভ? এবং তারপরই খিলখিল করে হাসি। এইসব হাসি আর গল্পের মাঝেই চলতো সর্ষের তেল দিয়ে মুড়ি, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মেখে খাওয়া, আর বৌদির তৈরি করে দেওয়া চা। রিমকির সেই বয়সের মুখটা বেশ মনে পড়ে। ফর্সা, লম্বাটে মুখ, টানা টানা চোখ, বাঁ কানের নিচে একটা বড় তিল, কপালে কালো টিপ, পরনে উজ্জ্বল রঙের ঝলমলে চুড়িদার। আমার বয়সটা যদি বছর 15-16 কম হতো, তাহলে অবশ্যই আমি রিমকির প্রেমিক হতে চাইতাম। ও পাত্তা না দিলেও ওর আশেপাশে ঘুরঘুর করতাম। স্বীকার করতে লজ্জা নেই, সত্যি এরকমটা ভাবতাম। বেশ বুঝতাম রিমকির মধ্যে এমন একটা টান আছে যে যে কোনো পুরুষই ওকে ভালোবাসতে চাইবে। ভূত যে নেই একথা প্রমাণ করতে রিমকি প্রায়ই মহা তর্ক জুড়ে দিত আমার সঙ্গে।
অনেক সময় বৌদি আর সোনালিও ওর দলে যোগ দিত। আমি ওকে শুধু বলতাম, রূপশ্রী, যেদিন তোমার হাড়ে হাড়ে অভিজ্ঞতা হবে সেদিন বুঝবে আমার গল্পগুলো বোগাস টু স্টোরি না, শুধু টু স্টোরি। সত্যি বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কত ধ্যান ধারণা বদলে যায়। যাকে চিরকাল নেই বলে ভেবে এসেছি তাকে আছে বলে মেনে নিই। যেসব ঘটনা একসময় হয় না, হতে পারে না বলে বিশ্বাস করতাম, সময়ের সঙ্গে সঙ্গে সে বিশ্বাস কেমন করে বদলে যায়, তখন মনে হয় হতেও পারে। কিন্তু আমি কখনো চাইনি মর্মান্তিক কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে রিমকির বিশ্বাসটা বদলে যাক। অথচ তাই হয়েছিল। প্রায় 12 বছর পর একটা বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে দেখা হয়ে যায়। যেতেই বদলে যাওয়া রিমকিকে আমি চিনতে পারলাম। ওর টকবগে সবুজের ওপরে যেন সন্ধ্যার শান্ত ছায়া নেমে এসেছে। একপাশে সরে গিয়ে কিছুক্ষণ কথা বলার পর একটু সহজ হয়েছিল রিমকি। নরম গলায় বলেছিল, কাকু, শেষ পর্যন্ত আপনি জিতলেন। তারপর ওর গল্পটা আমাকে বলেছিল রিমকি। পুরনো রিমকির ভাষায় বোগাস টু স্টোরি, আর নতুন রিমকির ভাষায় কি জানি। শুরুর কবিতার লাইন দুটো ওরই মুখে শোনা। গল্প বলার সময় গুনগুন করে আবৃত্তি করেছিল ও। শুনে আমার মনে হয়েছিল গল্পের সব কথা যেন ওই মারাত্মক দুটো লাইনের মধ্যেই বলা হয়ে গেছে। রিমকি আমাকে বলেছিল, আমি বাড়িতে পা দেওয়া মাত্রই একেবারে হই হই শুরু হয়ে গেল। সুকান্তি একেবারে চেঁচিয়ে উঠল, মা, মা, মঙ্গল গ্রহ থেকে রূপশ্রী এসেছে, শিগগির নেমে এসো। দোতলা থেকে নামতে নামতে পিসিমা বলে উঠলেন, রূপশ্রী আবার কে? রূপশ্রী মানে রিমকি। ভুলেও তো আমাদের বাড়িতে আসে না, তাই বললাম মঙ্গল গ্রহ থেকে এসেছে। ও এখন কথায় কথায় হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে বিগ বস। আমাদের আর পাত্তা দেবে কেন? দেখলে না, অত করে আসতে বললে ছর্দির বিয়েতেও এলো না। আমি সুকান্তিকে ধমকে উঠে বললাম, তুই থামবি? নাকে অক্সিজেনের নল গুঁজে নে, নইলে বকবক করে হাঁপিয়ে পড়বি। পিসিমা ততক্ষণে নিচে নেমে এসেছেন। পরনে সাদা থান, গলায় সরু চেন, হাতে দুগাছা চুড়ি, চোখে চশমা, মাথার চুলে বেশ পাক ধরেছে। বয়স কত হবে এখন? মনে মনে হিসেব করলাম, 60 পেরিয়ে গেছেন নিশ্চয়ই। অথচ টকটকে ফর্সা রং এতটুকু মলিন হয়নি। এখনো দারুণ সুন্দরী, ঠিক যেন দেবী প্রতিমা। শুনেছি পিসেমশাই পিসিমার রূপ দেখেই নাকি পাগল হয়ে গিয়েছিলেন। সে কথা বুড়ো বয়সেও বারবার বলতেন। আরও বলতেন, পিসিমা আগে চলে গেলে সে কষ্ট তিনি কখনোই সইতে পারবেন না। ভগবান বোধহয় পিসেমশাইয়ের মনের কথা শুনতে পেয়েছিলেন, তাই সময় হওয়ার অনেক আগেই ওকে ডেকে নিয়েছিলেন। রিমকিকে কি রূপশ্রী বললে কখনো চিনতে পারি? পিসিমা হেসে বললেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, কি রে, ইতির বিয়েতে এলি না কেন? আমি কাঁধের ব্যাগটা বাঁ হাতে সামলে ঝুঁকে পড়ে ঢিপ করে পিসিমাকে একটা প্রণাম করলাম।
পিসিমা আমার চিবুক ছুঁয়ে নিজের ঠোঁটে সে আঙুল ছোঁয়ালেন। ইতি বারবার তোর কথা বলছিল। কি করব পিসিমা, একটা কনফারেন্স ব্যাঙ্গালোরে যেতে হয়েছিল। সুকান্তির দুই দিদি, বড়দি শ্রুতি আর ছোটদি ইতি। শ্রুতিদি নাকি অনেকদিন আগেই পিসিমাকে জানিয়ে দিয়েছে ও বিয়ে করবে না। কেন তা খুলে বলেনি, পিসিমাই আমাকে এ কথা বলেছিলেন। তখন পিসিমার মুখ দেখে আমার মনে হয়েছিল পিসিমা সবই জানেন, কিন্তু আমাকে বলতে চাইছেন না। পরে অবশ্য কানাঘুষোয় আমি অনেকটাই জেনেছি। ইতি আমার চেয়ে বছর তিনেকের বড়, আর সুকান্তি আমার পিঠে পিসি। তাই সুকান্তির সঙ্গেই আমার আড্ডা বেশি জমে। পিসিমা সবসময় সবাইকে বলেন, রিমকি আর সুকান্তি এক জায়গায় হলেই সেখানে হই হই করে হাট বসে যায়। কি করে যে ওরা এত বকবক করতে পারে সে ওরাই জানে। আমাকে সঙ্গে নিয়ে সুকান্তি আর পিসিমা দোতলায় উঠল। উঠেই দেখি বাঁ দিকের বড় বেডরুমটায় শ্রুতিদি বিছানায় বসে খবরের কাগজ পড়ছে। দক্ষিণের খোলা জানালা দিয়ে ছুটে আসা এলোমেলো বাতাস খবরের কাগজের পৃষ্ঠাগুলোকে পাগল করে দিচ্ছিল, আর তার সঙ্গে তাল মিলিয়ে শ্রুতিদির চুল উড়ছিল। শ্রুতিদি কাগজের পৃষ্ঠাগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করছিল। আমাকে দেখে কাগজ থেকে মুখ তুলে সামান্য হাসল শ্রুতিদি। কিরে রিমকি, কেমন আছিস? ওকে দেখে মনে হলো ভোরবেলাতেই স্নান সেরে নিয়েছে। শ্রুতিদি পিসিমার মুখ পেয়েছে, ফর্সা, রোগা, দেখলে একটু অসুস্থ বলে মনে হয়। আগে এরকম ছিল না। বোধহয় কানাঘুষোয় শোনা সেই বিচ্ছিরি ব্যাপারটার পর এরকম হয়ে গেছে। সব ব্যাপারেই কিরকম যেন ঠান্ডা, উৎসাহ উদ্দীপনার ছিটে ফোঁটা নেই কোথাও। আমি বললাম, তুমি কেমন আছো? আবার সামান্য হাসলো। তারপর ইতির বিয়েতে না আসা নিয়ে আর এক প্রস্থ অনুযোগ তুলল। ঘরে ঢুকে সবে একটা চেয়ারে বসে হাঁপ ছেড়েছি। পিসিমা বললেন, এবার তোকে ছাড়ছি না, 2-4 দিন থেকে যেতেই হবে তোকে। সুকান্তি রথিনকে আর শোভাকে ফোন করে খবর দিয়ে দেবে। আমি হেসে বললাম, আমার উত্তর শুনলে তোমরা ফ্ল্যাবার গাস্টেড হয়ে যাবে। ফ্ল্যাবার গাস্টেড মানে কি রে? সুকান্তি জিজ্ঞেস করল। এও জানিস না? হতবাক, হতভম্ব। পিসিমা বললেন, তা হতবাক হয়ে যাবার মতো উত্তরটা শুনি তো। আমি তোমাদের এখানে 2-4 দিন থাকতেই কিন্তু এসেছি। দেখছো না ব্যাগটা কি ভারী? উত্তর শুনে সুকান্তি আর পিসিমা একেবারে ছেলে মানুষ হয়ে গেল। হওয়ারই কথা, কারণ আমার ছেলেবেলা বড় লোকের অনেকটা সময় শ্রীরামপুরে পিসিমাদের বাড়িতেই কেটেছে। আজ বুঝতে পারি আমি যে আমি হয়ে উঠেছি তার জন্য পিসিমা পিসে মশাইয়ের কাছে অনেক ঋণ রয়ে গেছে আমার। তাই ওদের সঙ্গে সঙ্গে আমিও ছোট হয়ে যাচ্ছিলাম। শ্রুতিদি একটু অবাক হয়ে 3টে পাগলকে দেখছিল। হঠাৎই একটা গ্যালোপিন ট্রেন ছুটে গেল সামনের রেল লাইন দিয়ে। পিসিমাদের পুরনো বাড়ির জানালা দরজা মিহি শব্দ করে কাঁপতে লাগলো। ট্রেনের এই কুঝিকঝিক শব্দ আমার বালিকা বয়সের সঙ্গে জড়িয়ে আছে। তখন পুজোর ছুটি আর গরমের ছুটি মানেই শ্রীরামপুরে পিসিমাদের বাড়ি, আর ট্রেনের কুঝিকঝিক।
পিসিমাদের বাড়িটা রাইল্যান্ড রোডের ধারে, বোধ হয় 100 কি 150 বছরের পুরনো। পিসেমশাই এটা কেনার পর জোড়াতালি দিয়ে সারিয়ে টারিয়ে নিয়েছেন। একতলায় একটা ঘর আর কলতলা বাথরুম, দোতলায় দুটো ঘর আর পশ্চিমে রেল লাইনের দিকে একটা টানা বারান্দা, আর একেবারে কোণের দিকে একটা আধুনিক ছাদের বাথরুম পিসেমশাই তৈরি করিয়ে দিয়েছে। আমি হাত মুখ ধুয়ে শাড়ি টাড়ি ছেড়ে এলাম। পিসিমা চা করে দিলেন। তারপর ইতিদির বিয়ের গল্প শুরু হলো। কোন বাড়ি ভাড়া করা হয়েছিল, খাওয়া দাওয়ার মেনু কিরকম হয়েছিল, বার্ষিক বয়স বিয়ের দিন কি কি মজা হয়েছিল, সজ্জা তোলার সময় ভালো মানুষ বরের কাছ থেকে কিভাবে চাপ দিয়ে কর করে 500 টাকা আদায় করা হয়েছিল, এই সব ইত্যাদি ইত্যাদি। এর কিছু কিছু আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে বাবা মায়ের কাছে শুনেছি, কারণ ওরা বিয়েতে এসেছিল। তবুও আর একবার শুনতে খারাপ লাগছিল না। আমাদের কথাবার্তা হাসি ঠাট্টায় শ্রুতিদি ধীরে ধীরে সহজ হয়ে আসছিল। ছোট বোনের বিয়ে নিয়ে নানান কথা বলছিল। তারপর এক সময় আমাকে বিয়ের ফটো দেখতে বসালো। এসেছিলাম সেই সকাল 8টায়। কখন যে বেলা 12টা বেজে গেছে কারো খেয়ালই নেই। পিসিমা একবার সুকান্তিকে বলেছিলেন, তুই আজ অফিসে বেরোবি না। সুকান্তি হেসে উঠে বলল, পাগল হয়েছ মা, একদিন পর রিমকি এসেছে আর আমি অফিস যাব? প্রণয়কে বলে দেব, ও খবর দিয়ে দেবে। আমার যা ছুটি পাওনা আছে তাতে 2-4 দিন ডুব মারলে কোনো ব্যাপারই হবে না। পিসিমা আমাকে স্নান করতে যাওয়ার তাড়া দিতেই সুকান্তি বলল, না মা, খাওয়ার দেরি আছে, তোমরা বসে গল্প করো, আমি মাংস কিনে নিয়ে আসি। বটতলায় গেলে পেয়ে যাব। আমি তো জানি রিমকি ছোটবেলা থেকেই মাংসাশী প্রাণী। সুকান্তি চলে যেতেই পিসিমা আমার অফিসের কথা শুনতে চাইলেন। বিজ্ঞাপন কোম্পানির ধরন ধারণ পিসিমার একেবারেই অচেনা, তাই বাচ্চা ছেলেকে বোঝানোর মতো করে আমি সব বোঝাতে লাগলাম। বললাম, বিজ্ঞাপন কোম্পানিগুলোর মধ্যে কি কম্পিটিশন, কেন আমাকে কলকাতা ছেড়ে বারবার বাইরে দৌড়তে হয়। শ্রুতিদি আমার কথা খুব মন দিয়ে শুনছিল। শোনার পর বলল, তোকে আমার হিংসে হচ্ছে রিমকি, তোর মতো লাইফ আমার খুব পছন্দ। পিসিমা একবার অদ্ভুত চোখে বড় মেয়ের দিকে তাকালেন। আমি শ্রুতিদিকে বললাম, শ্রুতিদি, সবই নদীর এপার কহে। সত্যিকারের সুখ শান্তি বলতে যা বোঝায় সেটা কারণ নেই, ওটা শুধু খুঁজে বেড়ানোর জিনিস, কখনো পাওয়া যায় না। শ্রুতিদি একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার হঠাৎই বেশ খারাপ লাগছিল। খটাখট শব্দে একটা লোকাল ট্রেন চলে গেল। খোলা জানালা দিয়ে লাইনের ধারের গাছপালা দেখা যাচ্ছিল। কাছেই ইলেকট্রিকের তারে দুটো শালিক বসে রয়েছে। বাতাসে গাছের পাতা নড়ছিল। জোরালো রোদে কয়েকটা পাতা আয়নার মতো চকচক করছিল। পিসিমা বললেন, শ্রুতিকে কত বলি টিউশনি কর, ও করতে চায় না। টিউশনি আমার ভাল লাগে না। শ্রুতিদি বলল, আমি ওকে বললাম, তোমার তো আঁকার হাত ভালো ছিল, হাতের কাজটা কিছু করতে পারো, বাটিকের কাজ। শ্রুতিদি মলিন হাসল, ছোট্ট করে হুঁ শব্দ করল। এরপর গল্প আর তেমন জমল না। আমি স্নান করার তোড়জোড় শুরু করলাম। পিসিমাও রান্নাবান্নার ব্যাপারটা
দেখতে চলে গেলেন। রাতে সবাই মিলে একসঙ্গে যখন খেতে বসেছি, তখন পিসিমা সুকান্তিকে বললেন, কি রে, কি ঠিক করলি? তুই কি তাহলে একতলার ঘরে শুবি, আর রিমকি তোর ঘরে শোবে? সুকান্তি খেতে খেতে মায়ের দিকে তাকালো, জড়ানো গলায় বলল, আমাকে সব লটবহর নিয়ে তাহলে নিচে নামতে হবে। তাছাড়া আমার ব্যাচেলার্স ডেন কি রিমকির ভালো লাগবে? একটু হাসল সুকান্তি। আমি সাত তাড়াতাড়ি বলে উঠলাম, একতলায় শুতে আমার কোনো প্রবলেম নেই পিসিমা। না, তা না, যদি ভয় টয় পাস। আমি হাসলাম। চোর ডাকাত হলে ভয় পেতেও পারি, তাছাড়া আবার কিসের ভয়? আমার একা একা শোয়ার অভ্যেস আছে। সুকান্তি খাওয়া থামিয়ে বলল, রিমকির আইকিউ দিন দিন কমে যাচ্ছে। মা, চোর ডাকাতের ভয়ের কথা বলছি না, বলছে গোস্ট প্রবলেমের কথা। ভূতের ভয়। আমি আর হাসি থামতে পারলাম না। পিসিমা, সত্যি ভূত বলে কিছু থাকলে তবে না তাকে ভয় পাবো? ভূত হচ্ছে বাচ্চাদের ভয় দেখানোর জন্যে বড়দের তৈরি একটা মিথ। মিথ্যেও বলতে পারো। আমি তোর বাচ্চা নই। শ্রুতিদি কেমন অদ্ভুত চোখে আমাকে দেখছিল। ওর বলা সকালের কথাটা মনে পড়ল, তোকে আমার হিংসে হচ্ছে রিমকি। সুকান্তি পিসিমাকে বলল, রিমকি একটুও বদলায়নি, সেই ছোটবেলার মতোই ঝাঁসি কি রানী। কি বল রিমকি? আমি বললাম, তুই ছোটবেলা থেকে যা কুড়ে, তুই কখনো নিজের আস্তানা ছাড়বি না। বিছানার পাশ ফিরতে হলেও তো মাকে ডাকিস পাশ ফিরিয়ে দেওয়ার জন্য। সুকান্তির সঙ্গে লাঠালাঠি করতে করতেই খাওয়া শেষ হলো। এরপর শুতে যাওয়ার পালা। সুকান্তি বলল, দাঁড়া, তোর জন্য কটা ম্যাগাজিন নিয়ে আসি। আমি বললাম, দরকার নেই, আমার সঙ্গে বই আছে। কিন্তু ও শুনল না। ওর ঘরে গেল ম্যাগাজিনগুলো নিয়ে আসতে। দোতলার বড় ঘরটায় পিসিমার শ্রুতিদি শয়, তার পাশের ছোট ঘরটায় সুকান্তি, ওর ঠিক নিচের আমার জন্য বরাদ্দ করা ঘরটা। এমনিতে ওটা বন্ধই পড়ে থাকে, ইতিও ওখানে শুতো না। পিসেমশাই বেঁচে থাকতে ঘরটা ব্যবহার হতো। এককালে ছিল বৈঠকখানা, পরে পিসেমশাই শোয়ার ঘর করেছে। ঘর ছাড়া বাকিটা পুরনো ধাঁচের বারান্দা, কলতলা আর বাথরুম। খাওয়া দাওয়ার পর পিসিমাদের সঙ্গে বসে আরও এক পস্থ গল্প, আর কিছুটা সময় টিভি দেখলাম। তারপর হাই উঠতে লাগলো। পিসিমা বললেন, আজকের মতো ঢের হয়েছে, এবার শুতে যা। সুকান্তি ম্যাগাজিনগুলো হাতে নিয়ে আমাকে খোঁচা দিল, চল তোকে সি অফ করে আসি। একতলার ঘরের দরজায় এসে ও বলল, ঢুকেই বাঁ দিকে সুইচ বোর্ড, তুই তো জানিস, আর বাথরুম। আমি ম্যাগাজিনগুলো ওর হাত থেকে নিয়ে বললাম, মায়ের কাছে মাসির গল্প করিস না। গুড নাইট। কাল সকাল সকাল উঠবি, আমাকে এসকর্ট করে মর্নিং ওয়াকে নিয়ে যাবি, সানরাইজ দেখাবি। ও ভুরু উঁচিয়ে বলল, এটা কি পুরী নাকি? এখানে সানরাইজ রান্নাঘরের তাকে পলিপ্যাকে পাওয়া যায়। হাসল সুকান্তি। তারপর গলাটা সিরিয়াস করে বলল, সত্যি তুই ভয় পাবি না তো? আমি হালকা গলায় বললাম, পেলে তোকে ডাকবো, তাহলে গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকবে কিন্তু। আমার স্লিপ খুব ডিপ। ও চলে গেল। আমি ঘরের আলো জ্বেলে দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। সাবধানের মান নেই,
ভেবে খিল আর ছিটকিনি দুটোই এঁটে দিলাম। তারপর ম্যাগাজিনগুলো বিছানায় রেখে ঘরের এক কোণে গিয়ে শাড়ি ছেড়ে নাইটি পরে নিলাম। ঘরে আলো বলতে একটি মাত্র টিউবলাইট, আর আসবাবপত্র বলতে একটা ছোট কাঠের আলমারি, একটা টেবিল, একটা চেয়ার, একটা বুককেস আর একটা ছোট খাট। আলমারির মাথায় পুরনো আমলের টুকিটাকি জিনিস, তার মধ্যে একটা পেতলের দোয়াত এবং একটা পেতলের ফুলদানি। তবে এত ময়লা হয়ে গেছে যে পেতলের বলে আর বোঝা যায় না। ঘরে 3টে জানালা, একটা ভেতরের কলতলার দিকে আর দুটো রেল লাইনের দিকে। 3টে জানালাতেই শক্তপোক্ত গ্রিল লাগানো। বিছানায় গা ঢেলে দিতেই এক অদ্ভুত তৃপ্তি পেলাম, যেন কেউ আমার জন্য পালকের কোল পেতে দিয়েছে। অথচ বিছানাটা নিতান্তই মামুলি। সামান্য আড়মোড়া ভেঙে একটা ফিল্ম ম্যাগাজিন হাতে তুলে নিলাম। ব্যাগে আরভিং ওয়ালেসের সিনস অফ ফিলিপ ফ্লেমিং রয়েছে, কিন্তু সেটার বের করতে ইচ্ছে করল না। রাতে বই পড়া আমার বহুদিনের অভ্যেস, তাই ক্লান্ত লাগলেও ম্যাগাজিনের পাতায় চোখ বোলাতে লাগলাম। বহুদিন সিনেমার খবর নেওয়া হয় না, তাই ম্যাগাজিনটা পড়তে খারাপ লাগছিল না। মাঝে মাঝে ট্রেন ছুটে যাওয়ার শব্দে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছিল। হঠাৎই একটা ট্রেন চলে যাওয়ার পর কে যেন আলতো করে আমার নাম ধরে ডাকল, রূপশ্রী। আমি চমকে উঠলাম, চোখ ফেরালাম দরজার দিকে। দরজায় ছিটকিনি খিল সবই ঠিকঠাক আছে। সুকান্তি কি দরজার বাইরে থেকে আমাকে ডাকলো? কিন্তু ডাকটার ধরন যেন কেমন অদ্ভুত। কেউ যেন ভীষণ আলভাত করে আমার নামটা উচ্চারণ করছে। বালিশের পাশে রাখা হাত ঘড়ির দিকে তাকালাম। রাত 1টা বাজতে মিনিট 5-7 বাকি। এ সময় সুকান্তি কেন আমাকে ডাকতে আসবে? নাকি ও ঝাঁসির রানীর সাহস পরীক্ষা করতে দেখতে চায়? ম্যাগাজিনটা মাথার কাছে রেখে আমি বিছানা ছেড়ে উঠলাম। একটু সতর্কভাবে দরজার কাছে গেলাম। দরজার পাল্লার জোরের কাছে মুখ নিয়ে প্রশ্ন করলাম, কে? সুকান্তি? উত্তরে কোনো সাড়া পেলাম না। তবে মনে হলো যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। আমার প্রশ্ন আমি আবার করলাম, কে? কে? কোনো উত্তর নেই। পিসিমাদের সদরে গ্রিলের দরজা বসানো, তার ঠিক পরেই একটা ভারী কাঠের দরজা। দরজাগুলো তালা খিলটিল দিয়ে ঠিকঠাক বন্ধ থাকে। এছাড়া বাইরে থেকে উটকো লোক ঢুকে পড়ার কোনো পথ নেই। 3 তলার ছাদের দরজাতেও বরাবর রাতে খিল এঁটে দেওয়া হয়। সুতরাং কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকার পর ভীষণ বোকা বোকা লাগলো। মনে হয় আমার নাম ধরে কেউ ডাকেনি। ম্যাগাজিনের দিকে মনোযোগ থাকায় আমি হয়তো ভুল শুনেছি। সামান্য এই কারণে যদি চেঁচিয়ে বাড়ি মাথায় করি, তাহলে সুকান্তি টিটকিরি দিয়ে আমায় টিকতে দেবে না। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। ছোট্ট টেবিলটার জলের জগ আর গ্লাস রাখা ছিল। সেদিকে চোখ পড়তেই পলকে তেষ্টা পেয়ে গেল। বিছানা থেকে নেমে চলে গেলাম টেবিলের কাছে। গ্লাসে জল ঢেলে প্রাণ ভরে তেষ্টা মেটাতে গিয়ে থেমে গেলাম। বেশি জল খাওয়া ঠিক হবে না, কারণ রাতে আর বাথরুমে বেরোতে চাই না। গলাটা সামান্য ভিজিয়ে নিয়ে
আলো নিভিয়ে দিলাম। অন্ধকার ঝাঁপিয়ে পড়ল ঘরের ভেতরে। আন্দাজে ভর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বাইরের ঝোপঝাড় থেকে রাত পোকার ডাক কানে আসছিল। চোখটা একটু সয়ে আসতেই রেল লাইনের দিকে খোলা জানালা দুটোর দিকে নজর পড়ল। ঘরের তুলনায় অন্ধকার সেখানে খানিকটা যেন কম। কালো আকাশ, দু একটা তারা আর গাছগাছালির কয়েকটা ডালপালা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর একটা ট্রেন ঝমঝমাঝম করে ছুটে গেল। তারপরই যেন চারিদিক চুপচাপ হয়ে গেল। বাতাসে নড়ে ওঠা পাতার খসখস শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। হঠাৎই ডাকটা শোনা গেল আবার, রূপশ্রী। আবেগ থরথর গলায় ভীষণ চাপা ফিসফিসে স্বরে আমার নাম ধরে ডেকে উঠল কেউ। না, এবার শুনতে আমার কোনো রকম ভুল হয়নি। তিনটে অক্ষরকে আলাদাভাবে টেনে টেনে উচ্চারণ করেছে সে। ভালোবাসার জ্বরে বেপথু কোনো রোমান্টিক কণ্ঠস্বর। পিসেমশাইয়ের গলা এটা নয়। তাছাড়া তিনি অপঘাতে মারা যাননি যে ভূত প্রেত হয়ে উপসী ভালোবাসা নিয়ে ঘুরে বেড়াবে। তাহলে এমন করে কে ডাকছে আমায়? আমি বিছানায় কাঠ হয়ে শুয়ে রইলাম, যেন সামান্য নড়াচড়া করলেই অতল খাদে পড়ে চিরকালের মতো তলিয়ে যাব। এইভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর ভাবতে শুরু করলাম ঘরের আলোটা জ্বেলে দেব কিনা। কিন্তু বিছানা ছেড়ে উঠতে আমার স্বীকার করতে লজ্জা নেই, বেশ ভয় ভয় করছিল। অথচ আমার মনের একটা অংশ ভেতর থেকে বারবার আমাকে বোঝাতে চেষ্টা করছিল যে ভূত বলে কিছু নেই। যারা ভূতের ভয় পায়, ভূতেরা তাদেরই দেখা দেয়। কিন্তু আমার মনের বাকি অংশ কিছুতেই সেসব যুক্তি মানতে চাইছিল না। ঠিক তখনই খুট করে একটা শব্দ হলো, যেন ঘরের দরজা খুলল। অন্ধকারে বাইরে থেকে ছুটে আসা বাতাসের ঝাপটাও টের পেলাম আমি। অথচ একটু আগেই দেখেছি দরজায় খিল ছিটকিনি ভালো করেই আঁটা রয়েছে। আমি শুয়ে শুয়েই ঘামতে শুরু করলাম, অথচ মাথার উপরে সিলিং পাখা একই তালে ঘুরে চলেছে। এরপর কি জানি আমি কি করব, অজ্ঞান হয়ে যাব। দরজার শব্দ হলো আবার। তারপর অতি সাবধানে খিল লাগানোর শব্দ, ছিটকিনি আটার শব্দ। তার মানে কেউ কি ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা আবার বন্ধ করছে? অসম্ভব। নিজেকে বারবার বললাম এ সময় মাথা ঠান্ডা রাখা দরকার। অযথা ভয় পাওয়ার কোনো মানে হয় না, কারণ ভূতপ্রেত বলে কিছুই নেই, কিচ্ছু নেই। যুক্তি দিয়ে সবই বুঝতে পারছিলাম, অথচ ভীষণ ভয় করছিল। আমার খুব কাছে কে যেন নিঃশ্বাস ফেলল, তারপর পা ফেলে হেঁটে বেড়ানোর অস্পষ্ট শব্দ পেলাম। আমার চোখ খুব একটা কাজ করছিল না, তবে নাক আর কান দ্বিগুণ সজাগ ছিল। হয়তো সেই জন্যই পারফিউমের হালকা গন্ধটা টের পেলাম। এই পারফিউম আমি ব্যবহার করি না, কিন্তু কেন জানি না মনে হলো এটা পুরুষদের পারফিউম। আর গন্ধটা আমাকে যেন টানছিল, নেশা ধরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই একটা জমাট ছায়া জানালার চৌকো ফ্রেমে দেখতে পেলাম, তবে মাত্র এক পলকের জন্য। তারপরই ওটা আলমারির দিকে সরে গেল। এবার আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু ভোকাল কর্ড স্ট্রাইক করে বসল।
আশ্চর্য, যখন আমি চিৎকার করতে পারতাম তখন লজ্জায় সংকোচে চিৎকার করতে চাইনি, আর এখন প্রাণপণে চিৎকার করতে চাইছি অথচ পারছি না। হঠাৎই মনে হলো আমার বিছানার খুব কাছে কেউ এসে দাঁড়িয়েছে, ঝুঁকে পড়েছে আমার শরীরের ওপরে। পারফিউম ছাড়া আমি যেন একটা উগ্র পুরুষালী গন্ধ পাচ্ছি। একই সঙ্গে পায়রার বুকের পালকের মতো নরম আলতো একটা ছোঁয়া আমাকে অবশ করে দিল। হাতে পায়ে গলায় বুকে। টিভি চালিয়ে তার স্ক্রিনের খুব কাছে হাত নিয়ে গেলে যেরকম অনুভূতি হয়, এ ছোঁয়া ঠিক সেই রকম। আবার ঘুম পেয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তীব্র হুইসেল দিয়ে ঝমঝমাঝম শব্দে একটা ট্রেন ছুটে গেল, আর সঙ্গে সঙ্গে তাল কেটে গিয়ে সব ওলট পালট হয়ে গেল। পলকে পারফিউমের গন্ধ, অলৌকিক ছোঁয়া সব উধাও। আমার ঘুমের ঘোরও কেটে গেল। গলা পর্যন্ত যে ভয় উথলে পড়েছিল সেটা থার্মোমিটারের পাড়ার মতো দ্রুত নামতে লাগলো। প্রচণ্ড এক চেষ্টায় বিছানা ছেড়ে লাফিয়ে উঠলাম আমি। হাত বাড়িয়ে এক ঝটকায় আলোর সুইচ জ্বেলে দিলাম। ঘরে কেউ নেই। ঘরটা শেষ যেমনই দেখেছিলাম ঠিক তেমনই আছে। হঠাৎই আমার চোখ গেল ঘরের দরজার দিকে। দরজার খিল ছিটকিনি দুটোই খোলা, দরজার পাল্লা দুটো ইঞ্চি দুয়েক ফাঁক হয়ে আছে। তাহলে কি ঘরে চোর ঢুকেছিল? কিন্তু বাইরে থেকে তো খিল ছিটকিনি খোলা অসম্ভব। দরজা আবার ভালো করে বন্ধ করে খিল আর ছিটকিনি এঁটে দিলাম। পাল্লা দুটো বার কয়েক টেনে টুনে দেখলাম ঠিক আছে কিনা। তারপর বিছানায় ফিরে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:15। শরীর আর বইছিল না। আলো জ্বেলে রেখেই শুয়ে পড়লাম, কারণ আলো নিভিয়ে দিলে আমার আর কিছুতেই ঘুম আসবে না। দুমদুম করে দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। হাত ঘড়িটার দিকে তাকালাম, 9টা বাজতে 10 মিনিট বাকি। জানালার দিকে তাকিয়েও বোঝা যাচ্ছে বেলা অনেক হয়ে গেছে। দরজায় আবার ধাক্কা পড়ল। সেই সঙ্গে সুকান্তি আমার নাম ধরে ডাকলো, রিমকি, রিমকি, ওঠ ওঠ, 9টা বাজে। তুই বললি মর্নিং ওয়ার্কে যাবি, সানরাইজ দেখবি। আমি সাড়া দিলাম, খুলছি খুলছি, 1 মিনিট। 1 মিনিটের কম সময়েই পোশাক পাল্টে টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে দরজা খুলে দিলাম। কাল রাতে ভালো করে ঘুমোতে পারিসনি নাকি? আমি জড়ানো গলায় বললাম, না। তখনই ও দরজার কাছ থেকে জ্বলন্ত টিউব লাইটটা দেখতে পেল। কিরে, সারা রাত আলো জ্বেলে ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ, আলো পাখা অফ করে দে। আমি হাত মুখ ধুয়ে ওপরে যাচ্ছি, গিয়ে সব বলছি। পিসিমাকে বল চা করতে। ওপরে গিয়ে চায়ের কাপে প্রথম চুমুক দিয়েই আমি বললাম, পিসিমা, কিছু মাইন্ড করো না। তোমাদের ওই একতলায় ঘরটা কিন্তু হন্টেড। হন্টেড মানে? ঠিক কি বলতে চাইছিস? সুকান্তি জিজ্ঞেস করল। আমি চায়ের কাপে আর একটা লম্বা চুমুক দিয়ে নির্বিকারভাবে বললাম, হন্টেড মানে হন্টেড। ওই ঘরটায় ভূতের উপদ্রব আছে। আমাকে আগে বলিসনি কেন? কিছুক্ষণ সবাই চুপচাপ। পিসিমা, শ্রুতিদি, সুকান্তি সবাই বেশ ফ্যালফ্যাল চোখে আমার দিকে তাকিয়ে রইল। পিসিমা, শ্রুতিদি তো মনে হলো আমার কথায় বেশ ভয় পেয়ে গেছে, আর সুকান্তি আমাকে খুঁটিয়ে লক্ষ্য করছিল। বুঝতে চাইছিল আমি সত্যি সত্যি ভূতের কথা বলছি নাকি ঠাট্টা করছি। কিছুক্ষণ পর সুকান্তি মুখ নিচু করে মিনমিন করে বলল,
না, মানে ভাবিনি যে এখনও ও ঘরটার কোনো প্রবলেম হতে পারে। মুখ তুলে পিসিমার দিকে তাকালো। মা, তুমি তো জানো ছর্দির বন্ধু ঈশিতা তো এসে রাতে ও ঘরে ছিল, তখন তো কিছু হয়নি। তারপর লক্ষ্য করলাম শ্রুতিদির চোয়াল শক্ত হয়ে গেছে, আর পিসিমাও কেমন যেন অস্বস্তি পেয়ে এক মুখে ওর মুখে চাইছেন। সুকান্তি আমার কাছে ঝুঁকে এসে জানতে চাইল, তুই ঠিক কি দেখেছিস বলতো? কি হয়েছে কাল রাতে? কি আবার হবে? একটা লোক ঢুকে পড়েছিল আমার ঘরের ভেতরে, অথচ রাত্রিরে শোবার আগে খিল ছিটকিনি ঠিকমতো এঁটে দিয়েছিলাম। আমি চা খেতে খেতে পুরো ঘটনাটা খুলে বললাম। জানালা দিয়ে রোদ ঝলমলে দিন দেখা যাচ্ছে, চারপাশে কোথাও অশরীরী অলৌকিকের ছায়া মাত্র নেই। এই পরিবেশে কাল রাতের ব্যাপার স্যাপারগুলো বলতে গিয়ে আমার ভীষণ হাসি পেয়ে যাচ্ছিল। মনে হলো এমন তো নয় যে বাইরে থেকে কায়দা করে একতলার ঘরটায় খিল ছিটকিনি খোলা যায়। তাহলে কোনো বদমাশ লোক চুরি বা অন্য কোনো বদমতলবে বাইরে থেকে খিল ছিটকিনি খুলে মাঝরাতে ঘরে ঢুকে পড়েছে, তারপর ট্রেনের আওয়াজে আমার ঘুম ভেঙে যাবে ভেবে পালিয়ে গিয়েছে। সে কথাই আমি সুকান্তিকে বললাম। সুকান্তি মানতে চাইল না, বলল, না রে, ব্যাপারটা অত সহজ নয়, ঘরটা বোধহয় সত্যি সত্যিই হন্টেড। তোর আগে আরও দুটো এরকম কেস হয়েছে। কিরকম শুনি? এবার পিসিমা মুখ খুললেন। জয়তীকে তুই চিনবি না, আমার ননদের বড় মেয়ে। বছর 5 আগে ও ওয়ালস হসপিটালে ওর এক আত্মীয়কে দেখতে এসেছিল। কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেন, তখন ও আমাদের বাড়িতে এসে থেকেছিল। রাতে নিচের ওই ঘরটায় শুয়েছিল। ও কিন্তু ভীষণ ভয় পেয়েছিল। কি দেখেছিল রাতে আমার খুব জানতে ইচ্ছে করছিল। পিসিমা শাড়ির আঁচলে মুখ মুছলেন, তারপর বললেন, দাঁড়া, ভাতটা একবার দেখে আসি, আঁচটা কমিয়ে দিয়ে আসি। পিসিমা উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পরেই ফিরে এসে বলতে শুরু করলেন, রাত কত হয়েছিল জয়তীর খেয়াল নেই, তবে খুব গভীর রাত নিশ্চয়। হঠাৎই ও দেখল রেল লাইনের দিকে একটা জানালার গিলের ওপর একটা ছায়া চুপচাপ দাঁড়িয়ে যেন ওকে লক্ষ্য করছে। জয়তী প্রথমটাই ভেবেছে চোর ছেঁচড় হবে। ও চিৎকার করতে যাবে, ঠিক তখনই দেখে ছায়াটা গ্রিল ভেদ করে ঘরে ঢুকে পড়ল, ঠিক একতলার মাখনের মতো। জয়তী আর চিৎকার করতে পারেনি। ও কাঠ হয়ে শুয়ে ছায়াটাকে লক্ষ্য করতে চেষ্টা করছিল। তখন শুক্লপক্ষ ছিল, তাই আবছা হলেও লোকটাকে দেখতে পাচ্ছিল জয়তী। লোকটা ওর বিছানার ধারে ঘেঁষে পায়চারি করছিল। জয়তী ওর নিঃশ্বাসের শব্দ পেয়েছিল, একটা সেন্টের গন্ধ পেয়েছিল। তারপর সুকান্তি আচমকা উঠে দাঁড়ালো, বলল, মা, আমি একটু বাজারে বেরোচ্ছি। আচ্ছা, কাঁচা লঙ্কা কি ফুরিয়ে গেছে না আছে? 100 নিয়ে আসিস। সুকান্তি একটা গানের কলি ভাসতে ভাসতে বেরিয়ে গেল। আমি পিসিমার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। সুকান্তির সামনে পরের কথাগুলো বলতে অসুবিধে হতো। পিসিমা বললেন, ও অবশ্য জানে, তাই আমার অসুবিধেটা বুঝতে পেরে চলে গেল। তোরা মেয়ে, তোদের সামনে বলা যায়। এরপর লোকটা জয়তীর গায়ে হাত দিয়েছিল। ওর ওর এত এত ভালো লাগছিল যে ও মুখ ফুটে বারণ করতে পারেনি। পিসিমা চোখ নামালেন। ওর মুখে লালচে ভাব ফুটে উঠল। শ্রুতিদিরও দেখলাম কান টান লাল হয়ে গেছে। অনধিকার ভালোবাসায় তৃপ্তি পাওয়া নিশ্চয়ই অন্যায়, কিন্তু শরীর যে সবসময় মনের কথা মানতে চায় না। এইসব করতে করতেই লোকটা বিড়বিড় করে কবিতার মতো
কি একটা আবৃত্তি করেছিল। জয়তী 2-4টে লাইন মনে করে আমাকে বলেছিল, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। শুরুটা এই রকম ছিল, যে আমাকে চিরদিন, তারপর কি যেন। শ্রুতিদি হঠাৎ বলে উঠল, যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো। তারপর খানিকটা ঝাপসা, মনে পড়ছে না। তারপর আবার আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন, আকাঙ্ক্ষা, আর তুমি নারী, এই সব ছিল সেই জগতে একদিন। আমি অবাক হয়ে শ্রুতিদিকে দেখছিলাম। ও থামতেই বলে উঠলাম, নামটা তোমার শ্রুতির বদলে শ্রুতিধর হলে মানানসই হতো। শ্রুতিদি হাসল। পিসিমা আবার বলতে শুরু করলেন, তারপর ছায়াটা আলমারির কাছে যায়, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কী সব করতে থাকে। তারপর চলে আসে টেবিলের কাছে, সেখানে ঝুঁকে পড়ে খানিক সময় কাটিয়ে দেয়। জয়তী ভেবেছিল লোকটা বোধহয় টেবিলের ড্রয়ার খোলার চেষ্টা করছে। যাই হোক, এরপর ছায়াটা চলে যায় আলমারির পেছনে, এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে আসে। তারপর আবার ফিরে আসে জয়তীর কাছে, আবার ওই সব শুরু করে দেয়। জয়তী যখন নেশার ঘোরে প্রায় তলিয়ে যাচ্ছে, তখন হঠাৎই সামনের লাইন দিয়ে কান ফাটানো শব্দ করে একটা ট্রেন ছুটে যায়। সঙ্গে সঙ্গে জয়তীর সেন্স ফিরে আসে, ও চেঁচিয়ে ওঠে। তখন অন্ধকার ছায়াটা যেন হাওয়ায় ভেসে জানালার গ্রিল ভেদ করে পলকে পালিয়ে যায়। পিসিমার গল্প শেষ হতেই আমি হেসে বললাম, ভূত নয় পিসিমা, চোর, খুব বদ টাইপের চোর। তোমাদের থানায় ইনফর্ম করা উচিত ছিল। লোকটা আলমারি খোলার চেষ্টা করতে পারেনি, টেবিলের ড্রয়ারটাও খুলতে পারেনি। তখন তোমার ঘুমন্ত রিলেটিভকে নিয়ে অসভ্যতা করার চেষ্টা করেছে। ইস, আমি যদি কাল সময় মতো চেঁচিয়ে উঠতে পারতাম, তাহলে সুকান্তি লোকটাকে পাকড়াও করে কষে ধোলাই দিতে পারত। পিসিমা মাথা নাড়লেন, না রে, ছোট্ট নয়। 5-7 বছর ধরে লোকটা একই বাড়িতে, একই ঘরে, একই কাজ করে চলেছে। এ কখনো হয়? কই, পাড়ার আর কারো বাড়িতে তো কখনো এরকম শুনিনি। তাছাড়া জানালার গ্রিলের মধ্যে দিয়ে লোকটা ঘরে ঢুকলো কেমন করে, আবার পালালোই বা কেমন করে? আর কাল রাতে বাইরে থেকে তোর ঘরের দরজার খিল ছিটকিনি খুললো কেমন করে, তুই বল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জেদি গলায় বললাম, তুমি যে এত জোর দিয়ে বলছো, তুমি নিজে কখনো ভূতটাকে চোখে দেখেছ? পিসিমা পলকে কেমন যেন উদাস হয়ে গেলেন। খোলা জানালা দিয়ে বাইরে চোখ রাখলেন কিছুক্ষণ। তারপর আমার দিকে তাকিয়ে কেমন এক অদ্ভুত গলায় বললেন, না, আমি দেখিনি। প্রথমবার এরকম ঘটনা শোনার পর আমি একা ও ঘরে অনেক রাত কাটিয়েছি, কিন্তু কেউ আসেনি। আমাদের অনেক রিলেটিভ ও ঘরে রাত কাটিয়েছে, কিন্তু কোনো প্রবলেম হয়নি। অবশ্য তারা বেশিরভাগই পুরুষ ছিল, আর 2-1জন বয়স্কা মহিলা। তাদের বেলা ওই নিশি কুটুম্ব দেখা যায়নি। দ্বিতীয়বার সে দেখা দিল জয়তীর বেলায়। তখন জয়তী তোর মতোই দেখতে শুনতে সুন্দর, অল্প বয়স। আমার মনে হয় অল্প বয়সী সুন্দরী মেয়েদের দিকে এই ভূতটার আলাদা কোনো টান আছে। ওদের প্রাণপণে ভালোবাসতে চায়, নইলে কেউ ওরকম করে, ওরকম কবিতা বলে? আমি ঠোঁট টিপে চোখ কপালে তুলে কিছুক্ষণ চিন্তা করলাম। তারপর মাথা নেড়ে বললাম, তুমি যতই বলো পিসি, আমি ঠিক যেন ফুললি কনফিডেন্ট হতে পারছি না। এবার শ্রুতিদি জবাব দিল, তুই তখন থেকে এরকম জেদ ধরে আছিস কেন রিমকি?
শুরুতে তুই তো বললি ঘরটা হন্টেড। তাছাড়া মা এসব যে বলছে, ছায়াটা আলমারি পেছনে ঢুকে গেল, এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে এলো, এটা কি কোনো মানুষের পক্ষে ইম্পসিবল? কোনো মানুষের পক্ষে ইম্পসিবল নয়। কেন ইম্পসিবল কেন? আলমারির পেছনেই তো দেওয়াল, সেখানে 2 ইঞ্চি ফাঁক নেই, তাহলে একটা গোটা মানুষ ঢুকবে কেমন করে? আমি দমে গেলাম। শ্রুতিদি বলেই চলল, তোকে তো লোকটা টাচ করেছিল, ওটা কোনো মানুষের ছোঁয়া? তুই বল, তখন তোর মন শরীর অবশ হয়ে যায়নি? একটু চুপ করে থেকে শ্রুতিদি আবার নিচু গলায় বলল, ভাগ্যিস ট্রেনটা এসে গিয়েছিল, নইলে আরও বাজে কিছু হতে পারত। তার মানে? আমি বেশ অবাক হয়ে গেলাম। কাল রাতে ঝমাঝম শব্দে ট্রেন ছুটে গেছে বলে আমি বাজে কিছু হওয়ার হাত থেকে বেঁচে গেছি? পিসিমাদের ওই রিলেটিভ জয়তী, সেও একইভাবে বেঁচে গেছে? শ্রুতিদি এত সব জানলো কেমন করে? কি করে মনে রাখতে পারলো কবিতার ওই রোমান্টিক লাইনগুলো? শ্রুতিদির মুখ থমথম করছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এত সব জানলে কেমন করে? শ্রুতিদির চোখে জল এসে গেল পলকে। মুখটা ঘুরিয়ে নিয়ে ও উঠে দাঁড়ালো। তারপর বলতে গেলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আমি খানিকটা অবাক হয়ে পিসিমার দিকে তাকালাম। পিসিমা মাথা নিচু করে বসেছিল। সেই অবস্থাতেই বললেন, শ্রুতিকে দিয়ে ব্যাপারটা শুরু হয়, আর আগে কখনো কিছু হয়নি। সে রাতে ও একা শুয়েছিল ওই ঘরে। সেদিনটা আবার বাংলা বন্ধ ছিল, তাই কোনো ট্রেন চলেনি। অশরীরী সেই প্রেতটা সেদিন আর মাঝপথে থামেনি। ওর সমস্ত স্বাদ মিটিয়ে তারপর উধাও হয়ে গেছে। আমি পাথর হয়ে গেলাম। আমি এসব কি শুনছি? পিসিমা কেঁদে ফেললেন। সেদিন থেকে শ্রুতি পাগলের মতো হয়ে গিয়েছিল। পরে পরে ওকে মানসিকভাবে সুস্থ করার জন্য নকল অ্যাভার্শন করাতে হয়েছিল। তোকে আমি লজ্জায় কথা আগে বলিনি। তাছাড়া কেউ তো এসব কথা বিশ্বাস করবে না। সবই আমাদের কপাল। জয়তীর ব্যাপারটার পর এত বছর পার হয়ে গেছে, তাই ভেবেছিলাম ঘরটার দোষ মনে হয় কেটে গেছে। এখন দেখছি যায়নি। আমাদের হয়তো বাড়িটাই ছেড়ে দিতে হবে। শ্রুতিদির বিয়ে না করার কারণ হিসেবে কানাঘুষোয় কিছু কিছু শুনেছিলাম। ভেবেছিলাম আর 5টা ঘটনার মতোই ওর লাভার ওকে বিপদে ফেলে পালিয়েছে। কিন্তু এখন পিসিমার মুখে এসব কথা শোনার পর সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছিল। আমি কল্পনায় এক অতৃপ্ত প্রেমিককে দেখতে পাচ্ছিলাম, যার বয়স 100, 200, 300 কি 400 বছর, যার ভালোবাসার আকাঙ্ক্ষা আজও মেটেনি। এককালে সে হয়তো এখানেই থাকতো, পাগলের মতো আকুল ভালোবাসা নিয়ে কারো জন্য অপেক্ষা করত। আমি চোখ বুজে ফেললাম। পায়রার নরম বুকের নরম পালক আমার শরীরে বিলি কাটতে লাগলো। আমি একটা চেনা পারফিউমের গন্ধ পেলাম। ঠিক তখনই পশ্চিমের রেল লাইন ধরে ঝমঝম শব্দে একটা ট্রেন ছুটে গেল। তার হুইসেলের শব্দটা আমার বুকের ভেতর পর্যন্ত পৌঁছে গেল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, এবং যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এইরূপ গল্প যদি পেতে চান, যিনারা আমার নতুন বন্ধু, তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তাহলে আমি যখনই এইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো আপনারা নোটিফিকেশান আকারে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা পুরনো বন্ধু, তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা তোমাদের জন্য থাকলো। আর আমি যতক্ষণ না পর্যন্ত নতুন
গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এইরূপ গল্প আপনাদের বন্ধুরা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে শেয়ার করে দেবেন বন্ধুদের উদ্দেশ্যে। চলুন আজ এতটাই থাক, পরবর্তী সময় নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসছি।